মুসলিম জনসংখ্যা বাড়ছে বা মুসলমানদের জনসংখ্যা এত বেড়ে যাবে, দেশে খাদ্যের অভাব হবে, এগুলো একেবারেই মানে যারা এই বিষয়ে কিছুই চর্চা করেন না, কিছুই জানেন না, তারাই এ ধরনের কথা বলেন। কারণ আমাদের এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে যে রিপোর্ট আসে তাতে জনসংখ্যা বৃদ্ধির যে পরিসংখ্যান পাওয়া যায়, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে এটা আমরা অনেক আলোচনা করেছি। খুব ছোট্ট করে বলতে গেলে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক অবস্থার সম্পর্ক আছে, দেশের মধ্যে বলতে গেলে ভৌগোলিকভাবে কোন রাজ্যের মানুষ তার সম্পর্ক আছে, কিন্তু ধর্মের সম্পর্ক প্রতিষ্ঠিত নয়। জনসংখ্যা কমার হার যেটা, সেটা বরঞ্চ মুসলিমদের মধ্যে বেশি। তার কারণ জনসংখ্যা অতীতে অনেক বেশি ছিল, কমার হারটা বেশি। এটা বলে রাখি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে এটা হচ্ছে যে অনেকদিন পরে গিয়ে দুটো সমান হয়ে যায়, কিছুদিন পরে গিয়ে দুটো সমান হয়ে যায়। এগুলো নিয়ে আলোচনা করা কিন্তু আমি একটা সোফিয়া তুমি যেটা বলে, আমি একটা গল্প বলি অনির্বাণ অযোধ্যার সঙ্গে, গল্প মানে সত্যি ঘটনা। দুটো ধর্মের সঙ্গে কথা বলি না আমরা। 2006 সালে আমি যখন একটা প্রতিষ্ঠানে কাজ করি, অযোধ্যাও সেখানে কাজ করতেন, তুমিও ছিলে, কলকাতা নামটা ছিল সেই প্রতিষ্ঠানের। আমরা কয়েকজন একটা টিভি প্রোগ্রাম করার জন্য, ডকুমেন্টারি শুট করার জন্য আমেরিকাতে গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে তখন 9/11-এর 5 বছর পূর্তি উপলক্ষে আমেরিকান সরকার আমাদের একটা ডকুমেন্টারি করার সুযোগ দিয়েছে। আমেরিকা ও ইসলাম ছিল তার নাম। সেখানে আমাদের ওয়াশিংটন ডিসি, আমেরিকার যে রাজধানী, সেখানকার জর্জ টাউন ইউনিভার্সিটিতে একজন প্রফেসরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যাপয়েন্টমেন্ট করে ওরাই ঠিক করে দিত, বলেছিল যে অল্প সময় আছে, আপনি কি ওদের সঙ্গে কথা বলুন, এই ভদ্রলোক এই বিষয়ে বিশেষজ্ঞ। তো উনি আমাদের 20 মিনিট সময় দিয়ে শেষ পর্যন্ত 40 মিনিট আমাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন। খুব আমাদেরও ভালো লেগেছিল, ওনারও খুব ভালো লেগেছিল। আমাদের এই কলকাতা লেখা কার্ডটা দেখে উনি প্রথম আমাকে জিজ্ঞাসা করেছেন, কলকাতা এটা কি কালিকট না ক্যালকাটা, কোন শহরের নতুন নাম? সাংবাদিকদের, রিপোর্টারদের তো একটা খুব থাকে, দম্ভ থাকে যে তারা সবকিছু জানে। বাবা এই সাহেব এত কিছু জানে নাকি? তারপর কথা প্রসঙ্গে বুঝলাম যে তিনি অনেক কিছুই জানেন, অনেক কিছুই ভারত সম্পর্কে জানেন, রামায়ণের ভূগোল সম্পর্কে অনেক আলোচনা হলো। তখন বুঝলাম যে এসব বিষয়ে আমি কিছুই জানি। তো তিনি আমাকে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে এই যে দুটো ধর্মের তুলনা যখন মানুষ করে, এই শিক্ষাটা আমার মাথার মধ্যে আমি গেঁথে আছে, বলছি আজকে বলে রাখা দরকার, কেউ কেউ হয়তো মনে রাখবেন 2-4 দিন। দুটো ধর্মের তুলনা যখন মানুষ করে, তখন সবসময় আমার ধর্মের ভালোর সঙ্গে আমি তোমার ধর্মের খারাপের তুলনা করি, কিন্তু যুক্তিসঙ্গত তুলনা তা হওয়া উচিত না। আমার ধর্মের ভালোর সঙ্গে তোমার ধর্মের, বা দুটো ধর্মের ভালোর সঙ্গে দুটো ধর্মের ভালোর তুলনা করা উচিত, দুটো ধর্মের খারাপের সঙ্গে দুটো ধর্মের খারাপের তুলনা করা উচিত, কিন্তু আমরা কখনো করি না। এই কথাটা উনি অনেকগুলো উদাহরণ দিয়ে বলেছেন, আমি খুব বেশি সময় নষ্ট করব না। তো তখন অত বেশি ইন্টারনেট ছিল না, মোবাইলে তো ইন্টারনেটের প্রশ্নই নেই। আমার কথাটা শুনে এত ভালো লেগেছিল, পরে এসে খোঁজ করেছেন যে ভদ্রলোক কে, যার সঙ্গে এতক্ষণ কথা বলে এলাম। এটাও রিপোর্টারদের টিপিক্যাল অশিক্ষার একটা উদাহরণ, যদিও সময় অনেক সময় কম থাকে। ও ভদ্রলোকের নাম হচ্ছে, আজকে বলে রাখলাম, কেউ যারা দর্শকের অনুষ্ঠান দেখছেন পরে খুঁজে দেখতে পারেন, ওনার নাম ছিল জন এল এসপোজিতো। উনি হচ্ছেন অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম এবং অক্সফোর্ড হিস্ট্রি অফ ইসলামের চিফ এডিটর। জানতাম না ওনার সাথে দেখা করার সময়, পরে বুঝলাম যে উনি ওনার বিষয়ে কত বড় বিশ্ববরেণ্য পণ্ডিত এবং কত সহজ করে এই কথাটা আমাকে বলেছিলেন। এই কথাটা এই জন্যই বলা আছে অনুষ্ঠানে, এই কথাটা বোধহয় আমাদের যারা এখন পণ্ডিত মানুষ, অনেক যাদের কথা অনেক লোক শোনে, তারা বোধহয় একটু স্মরণ করলে পারে। অনির্বাণদা, আপনি যেরকম বলছিলেন একটু আগে যে কোনো বিষয় মানে এখন মানুষের কাছে এতটাই স্বাভাবিক হয়ে গেছে, যে কথা আমি প্রশ্নটা সুদীপ্তদার কাছেও রেখেছিলাম, আমাদের দর্শকরা কেউ কেউ এই প্রশ্ন করছেন যে সত্যি সত্যিই তো দেশটা ভাগ হয়েছে, ধর্মের ভিত্তিতে আরেকটা দেশ হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, মুসলিমরা কেন এদেশে থেকে গেল, তারা কেন গেল না? এ ব্যাপারে আপনি কিছু বলতে চাইবেন? নতুন করে আর এটা নিয়ে খুব কিছু বলতে ইচ্ছে করে না, কারণ এই যারা এটা বলেন তারা হয় সম্পূর্ণ নির্বোধ, আর নয়তো তাদের পুরোটাই দুর্বুদ্ধি। এর বাইরে আমি খুব কোনো কারণ দেখি না। যেমন এই তাদের এই কথাটার ক্ষেত্রে, তেমনি ওই মুসলমান জনসংখ্যা নিয়ে যে কথাটা তারা বলতে থাকেন সেটার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষ কেন ভাগ হয়েছিল তাই নিয়ে তো অনেক কিছুই আলোচনা হয়েছে, গত 75 বছরের উপর হয়ে গেল, এবং কারণগুলো তো এখন মোটামুটি স্পষ্ট। এবার কার দায়ভাগ, কোন রাজনৈতিক দল, কোন রাষ্ট্রনেতার দায়ভাগ ঠিক কতটা, সেটা অন্য তর্ক, ইতিহাসবিদ যারা তারা তর্ক করবেন, আমার তার অধিকার নেই। কিন্তু ভারতবর্ষে যে মুসলমানরা তখন ছিলেন বা যে মুসলমানরা এখন আছেন,
তাদের কেন এইটার দায় বইতে হবে? ভারতবর্ষে যে হিন্দুরা আছেন সাধারণ মানুষ, ভারতবর্ষে যে মুসলমানরা আছেন সাধারণ মানুষ, এবং যে অন্যান্য ধর্মের মানুষরা আছেন, তাদের অন্য দেশে চলে যাওয়ার কথাটা উঠবে কেন? আমার কাছে এটাই সব থেকে বড় প্রশ্ন। ওই জন্যই আমি এই দেশ বলতে আমরা দেশ কাকে বলছি, দেশকে কিভাবে দেখছি, সেইটা আসলে খুব খুব বিকৃত হয়ে গেছে। বিকৃত হয়ে যায়নি, বিকৃত করে দেওয়া হয়েছে এই ধারণাটা। যারা বলছেন যে এই দেশে তোমরা কেন আছো, তোমরা ওই দেশে চলে যাও, তারা দেশ বলতে যা বোঝাতে চান আর আমাদের মতো মানুষরা দেশ বলতে যা বোঝাতে চাই দুটো আলাদা। তারা তাদের একটা সম্পত্তি চাইছেন, দেশটা তাদের কাছে একটা সম্পত্তি। এই সম্পত্তিতে যতটা পারা যায় যারা আমাদের লোক নয় তাদের কাছে তাদের বার করে দেওয়া, এটাই তাদের। সেই জন্য এইসব ভয়ঙ্কর প্রযুক্তির কথা তারা আনেন। ঠিক যেমন মুসলিম জনসংখ্যা নিয়ে যেটা শুধু বলছে, এটা তো বহুদিন ধরে কথাটা কিন্তু সংবাদ মাধ্যমে লেখালেখিতে তো বটেই, একাডেমিশিয়ানরা তো এটা বলছেনই, সাংবাদিকরাও অনেকেই এই কথাটা বলেছেন, আমরা বহুবার বলেছি যে এটা দাঁড়াচ্ছে না, কোনো দিক থেকে দাঁড়াচ্ছে না, না দাঁড়াচ্ছে এম্পিরিক্যালি, না দাঁড়াচ্ছে যুক্তির দিক থেকে। ওই যে একটা কথা আছে যে হ্যাঁ 4টে করে বিয়ে করে তার বেশি সংখ্যা হবেই, প্রথম কথা হচ্ছে 4টে করে বিয়ে করে কথাটার কোনো মানে নেই, কারণ স্ট্যাটিস্টিক্যালি দাঁড়ায় না বাস্তবে। দ্বিতীয়ত, যদি 4টে করে প্রত্যেক মুসলমান পুরুষ যদি 4টে করে বিয়েও করেন, যদি আমি তর্কের খাতিরে ধরিনি, তাতে কি এসে গেল? সন্তান তো মায়ের হচ্ছে, সন্তান তো বাবার হচ্ছে না, মানে সন্তানের সঙ্গে ডিরেক্ট সম্পর্ক তো মায়ের। তাহলে একজন পুরুষ কতজন মেয়েকে বিয়ে করছেন, এইটার সঙ্গে কেন সন্তানের সংখ্যার কোন সম্পর্ক থাকবে? সুতরাং না তত্ত্বের দিক থেকে, না বাস্তবের দিক থেকে, কোনো দিক থেকে কোনো মানে নেই। এটা আমি না আজকাল, আগে মনে হতো যে বাবা এইটা তো তাহলে আরো ভালো করে বলতে হবে, আরো ভালো করে বোঝাতে হবে এই কথাগুলো। এইটা ক্রমশ আমার মনে হচ্ছে যে এটা বোঝানোর ব্যাপার নয়। যারা এতদিন পরেও ওই কথাগুলোকেই ধরে বসে আছেন এবং ওইগুলোকেই ক্রমাগত ব্যবহার করে চলেছেন নিজেদের আক্রমণের হাতিয়ার হিসেবে, তারা জ্ঞান পাপী। তারা এটা জানেন না বলে বা বুঝতে পারছেন না বলে এরকম একটা অসম্ভব রকমের খারাপ মিথ্যে কথা বলছেন, এটা আমি এখন আর বিশ্বাস করি। তারা এটা বলছেন কারণ তারা এটা বলতে চান এবং তারা মনে করেন যে এইটা বলে 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 তারা এই মিথ্যেটাকেই সত্যি করে দিবে। এবং এটা তো ঘটনা যে এই মিথ্যেটা বহু লোকের কাছে সত্য হিসেবে প্রতিপন্ন হচ্ছে। আজকে তো আমরা যে পৃথিবীতে বসে আছি সেটা ডোনাল্ড ট্রাম্পের পৃথিবী, সেটা পোস্ট ট্রুথের পৃথিবী, এবং ভারতবর্ষে বসেও আমরা জানি যে কিভাবে মিথ্যেকে সত্য বলে প্রচার করা যাচ্ছে। এবার এই আমি আগে যে প্রশ্নটা তুলছিলাম যে এটার মোকাবিলা করার উপায় কি, ওখানে আমার মনে হয় যে এটাকে সরাসরি এই কথাগুলো যে সম্পূর্ণ মিথ্যে কথা এবং এইগুলোর যে কোনো ভিত্তি নেই, এইটা বোধহয় আরো অনেক বেশি আমাদের জোর দিয়ে বলা দরকার। এবং সেখানে আমি একেবারেই বলবো, রজত শেষকালে বললো যে এই দায়িত্বটা আমাদের নিজেদের দিকেই দিতে হবে, দায়িত্বের আঙুলটা নিজেদের দিকেই দেখাতে হবে। আমি এটা আজকাল খুব মনে করি, জানি না যে কিভাবে এটা আরো বেশি জোর দিয়ে করা সম্ভব, কিন্তু একটা কথা আজকাল খুব মনে হয়, সেটা হচ্ছে যে যারা এই ভয়ঙ্কর উৎসাহগুলো প্রচার করে চলেছে এবং যারা একটা ভয়ঙ্কর রাজনীতি করছে, তারা যতটা অ্যাগ্রেসিভ নিজেদের কথাবার্তাতে, তাদের কথাবার্তাতে যতটা তারা জোর দিয়ে কথা বলে, যারা ঠিকঠাক কথা বলার চেষ্টা করি তারা সম্ভবত ওই জোরটা নিজেদের কথায় রাখতে পারি না। তার অনেক কারণ থাকতে পারে। আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা উদারপন্থী রাজনীতিক বলে পরিচিত, উদারপন্থী রাজনীতিকরণ, বিশেষ করে যারা বামপন্থী রাজনীতি, বামপন্থীদের সঙ্গে উদারপন্থার অনেক ক্ষেত্রে বিরোধ আছে, কিন্তু ধর্মনিরপেক্ষতার প্রশ্নে মোটামুটি ভাবে বলা যায় যে বামপন্থীরা একটা উদার অবস্থান নিয়েই কাজ করবেন বলে আমরা মনে করে এসেছি। লক্ষ্য করলে দেখা যাবে যে তারাও কিন্তু এই প্রশ্নে যথেষ্ট জোর দিয়ে ঠিক কথাটা ইদানিংকালে অন্তত বলেন না। জ্যোতি বসু যেভাবে পরিষ্কার করে কথা বলতেন এই বিষয়ে, আজকে তার উত্তরসূরিরা কিন্তু সেইভাবে কথা বলেন না। এবং শুধু তার নিজের দলের নয়, জেনারেলি বামপন্থীরা, এমনকি যারা খুব র্যাডিক্যাল বামপন্থী বলে পরিচিত, তারাও কিন্তু এই প্রশ্নে, হিন্দু মুসলমান প্রশ্নে, তারাও যেন অনেকটাই গুটিয়ে থাকে। এই গুটিয়ে থাকার কতগুলো রাজনৈতিক কারণ থাকতে পারে, কিন্তু সেইগুলো আমার কাছে অত্যন্ত আপত্তিকর এবং অত্যন্ত ভয়ঙ্কর কারণ যদি ওই আরো কিছু ভোট কমে যাবে এই ভয়ে যদি চিরকালই এই জিনিসটা তারা করে চলেন,
তাহলে এরপরে পায়ের নিচে এমনিতেই মাটি নেই, এরপরে কোনো মাটি থাকবে না। কিন্তু শুধু রাজনৈতিক দলগুলো নয়, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সমাজের মধ্যেও, আমি একদম নিজেকে ইনক্লুড করে বলছি যে বুদ্ধিজীবী সমাজের মধ্যেও সেই জোটটা আজকাল কম দেখা যায়। এটা খুব একটা বড় সমস্যার ব্যাপার, এবং এই সমস্যাটার সমাধান যদি আমরা, অন্তত মোকাবিলা যদি আমরা করতে না পারি, আমাদের কণ্ঠস্বরে যদি যথেষ্ট জোর না আসে, তাহলে এই বিপদ কিন্তু আরো অনেক বেশি বাড়তে পারে।